যদি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন আপনার পয়সার একদম ফুল সেফটি আছে, যেরকম নাকি ব্যাংকে। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর। আজকের ভিডিওতে আলোচনা করব যে মিউচুয়াল ফান্ড মানে কি, আর মিউচুয়াল ফান্ডের বিষয়ে এ টু জেড বুঝবার চেষ্টা করাম। ভিডিও যদি 30 মিনিট হয়, 40 মিনিট হয়, 50 মিনিটও হয়, তারপরেও কিন্তু মিউচুয়াল ফান্ডের এ টু জেড শেখার চেষ্টা করব। ঠিক আছে? তো সবের আগে বলে দেই, আমি এর আগে যে ভিডিওটা বানাচ্ছিলাম সেই ভিডিওতে এক্সপ্লেন করেছি রিটায়ারমেন্ট কি হিসাবে নেওয়া যায়। তো রিটায়ারমেন্ট যে কোনো মানুষই নিতে পারে, মানে কি রিটায়ারমেন্টের মানে কি সেই ভিডিওতে সুন্দর হিসাবে বোঝাচ্ছি, আর কি হিসাবে নিবেন সেটাও বোঝাচ্ছি। কিন্তু আজকের ভিডিওর মাঝে বলবো যে রিটায়ারমেন্ট কি হিসাবে স্টক মার্কেটে প্ল্যান করা যায়, মানে কম বয়সে কি হিসাবে আপনি রিটায়ারমেন্ট নিতে পারবেন। যে কোনো মানুষই, অনেক মানুষ আছে দুনিয়া যারা নাকি 30-এর কম বয়স কিন্তু তারা রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে। মানে কি রিটায়ারমেন্টের মানে কি, যদি তারা ফুল লাইফ কাজ না করে তারপরেও কিন্তু তাদের ফ্যামিলির খরচাটা অটোমেটিক আসবেই, এরকম জায়গায় তারা কিছু ইনভেস্ট করে রাখছে বা কিছু কাজ করে রাখছে। তো আগের ভিডিওটা দেখবেন, যদি না দেখেন সেই ভিডিওটা আমি সুন্দর করে বোঝাচ্ছি রিটায়ারমেন্টের বিষয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের দ্বারা কি হিসাবে রিটায়ারমেন্ট নিতে পারেন। তার আগে বলে দিই মিউচুয়াল ফান্ড মানে কি। তো আমি 2 দিন আগে একটা ভিডিও বানাচ্ছিলাম, সেই ভিডিওতে বলছি স্টক মার্কেটের এ টু জেড, স্টক মার্কেট কি হিসাবে কাজ করে, স্টক মার্কেট মানে কি, কোম্পানি শেয়ার কেন আনে, আর এই শেয়ার মার্কেটে কি হিসাবে আমরা ইনভেস্ট করতে পারবো। অনেক মানুষের মনে অনেকগুলা কোয়েশ্চন বা প্রশ্ন আছে নতুন মানুষের। তো সবগুলা প্রশ্ন কোয়েশ্চনের বিষয়ে সেই ভিডিওতে আলোচনা করছি, যদি না দেখেন দেখে নেবেন। তো আজকের ভিডিও সবের প্রথমে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের বিষয়ে। তো মিউচুয়াল ফান্ড হলো শেয়ার মার্কেটের একটা পার্ট, অংশ। যারা নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে না, টাইম নাই বা নলেজ নাই বা বুঝে না কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানিটা খারাপ, কোন সময় কোন কোম্পানিতে ইনভেস্ট করতে পারবো, বাকি ভবিষ্যতে কোন কোম্পানিগুলা বেশি দাম বাড়বে, মানে শেয়ারটা উপরে যাবে, তো সেইগুলা বিষয়ে জানে না কিছু, তাহলে তাদের কারণে একটা কনসেপ্ট মিউচুয়াল ফান্ড। আর এই মিউচুয়াল ফান্ড কোন জায়গা থেকে নেওয়া যায়? তো আমরা জানি যে স্টক মার্কেটে রেগুলেটর আছে সেবি, যেরকম নাকি ভারতবর্ষের মাঝে অনেকগুলা ব্যাংক আছে। তো আমরা ভাবি যে ব্যাংক সরকারের একটা অংশ, গভর্নমেন্টের অংশ, অনেক মানুষই ভাবি, বেশিরভাগ গ্রাম অঞ্চলে। আসলে তো এরকম না, গভর্নমেন্টের কোনো রুল নাই এই ব্যাংকের মাঝে। অনেকগুলা ব্যাংক আছে যেগুলা নাকি প্রাইভেট ব্যাংক, বা অনেকগুলা গভর্নমেন্ট ব্যাংকও আছে। তো সেগুলা একটা কোম্পানি হয়, আর এই কোম্পানি গুলাকে কে রেগুলেশন করে, কে গাইড করে, কি হিসাবে কাজকর্ম করব, সবগুলা গাইড করে আরবিআই। আরবিআই এর নিয়মের বাহিরে কোনো ব্যাংকে কোনো কাজ করতে পারবে না, লাইসেন্স বন্ধ হয়ে যাবে, ফাইন লাগাই দিবে, অনেকগুলা পানিশমেন্ট আছে। যদি কোনো ব্যাংকে আরবিআই নিয়মকে উল্লঙ্ঘন করে তাহলে অনেক পানিশমেন্ট আছে সেই ব্যাংকের জন্য। যদি দেশের সর্বোচ্চ ব্যাংকও হয়, কিছুদিন আগে কোটক মহিন্দ্রা ব্যাংক, অনেক বড় লেভেলের একটা ব্যাংক, প্রাইভেট ব্যাংক, সেই ব্যাংকেরও কিছু কাজে কর্মে উল্টাপাল্টা হওয়ার কারণে 1 বছরের জন্য কিন্তু ব্যান করে দিছিল যে কোনো নতুন কাস্টমার সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আরো অনেকগুলা ক্ষেত্রতে কিন্তু ব্যান করে দিছিল। আর অনেক দেখছি আমরা ইতিহাসে অনেকগুলা ব্যাংকে অল্প কিবা ভুলের জন্য অনেক বড় বড় ফাইন দিচ্ছে আরবিআই কে। তো সেই একই রকম ভাবে যদি আমরা বুঝতে যাই, যেরকম নাকি সবগুলা ব্যাংকে আরবিআই এর নিয়মের বাহিরে কোনো কাজ করতে পারে না, আর সেই জন্য আমরা টাকা ব্যাংকে রেখে একদম সুন্দর হিসাবে ঘুমিয়ে থাকতে পারি। তো সেই রকম ভাবে স্টক মার্কেটে সেবির নিয়মের বাহিরে কোন কোম্পানিও কাজ করতে পারে না। রিটেল ইনভেস্টর মানে আমরার মতন মানুষ, সাধারণ মানুষ, বাকি ডিআইএস ইনস্টিটিউশনাল ইনভেস্টরস কেউ মানে কোনো করতে পারে না এই সেবির নিয়মের বাহিরে। সবাই জন্য একটা নিয়ম আছে,
আর সবই সেই নিয়মের ভিতরেই কাজ করতে লাগে। তো ডরের ভয়ের কোনো কথা নাই। যদি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, আপনার পয়সার একদম ফুল সেফটি আছে, যেরকম নাকি ব্যাংকের সেফটিটা কে দিচ্ছে? আরবিআই দিছে। আরবিআই বলছে, আরবিআই কার অংশ? গভর্নমেন্টের একটা বডি বা অংশ বলেন। তো আরবিআই বলছে আপনারা যে কোনো ব্যাংকে ডিপোজিট করেন, টাকা রাখেন, যদি সেই ব্যাংকে টাকাটা নিয়ে নেয় বা পালিয়ে যায়, তাহলে আমি গভর্নমেন্টের বডি আরবিআই আপনার 5 লাখ টাকা প্রতিটা অ্যাকাউন্টের ফিসে গ্যারান্টি আমি দিলাম। যদি ক্ষতি হয় 5 লাখ টাকা আরবিআই আপনাকে দিয়ে দেবে। তো সেই রকম গ্যারান্টি দেওয়ার কারণে আমরা কি করি, আরামে ব্যাংকের মাঝে টাকাটা রেখে দিই। আর কোনো টেনশন নাই, ডর নাই, ভয় নাই। মানে একটা ইন্স্যুরেন্স পেয়ে গেলাম আমরা আরবিআই এর কাছ থেকে। যদি আমার ব্যাংকে আছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, ব্যাংক পালিয়ে যাও, কিন্তু আরবিআই সেই টাকাটা কিন্তু আমাকে দিতে লাগবে, এটা ওয়াদা আছে আরবিআই এর। সেই জন্য তো আমরা ব্যাংকের মাঝে টাকা থই বা রাখি। এখন কথা হলো, যদি কোনো ব্যাংকে কিবা কারণে মিস্টেক করে বা তাদের অপারেশন ফেল হয়ে যায়, সেগুলা টেনশন নিবে আরবিআই। গভর্নমেন্ট চিন্তা নিবে, টেনশন করবে। আমরা কিন্তু টেনশন এতটুক নেই। তো সেই একই রকম ভাবে স্টক মার্কেটে সেবি যদি কোনো মানুষের অ্যাকাউন্ট, ধরে নেন, এরকম সম্ভব না, ধরে নেন আপনার অ্যাকাউন্টে আছে শেয়ার 1 লাখ টাকার, 2 লাখ টাকার, যত টাকারই আছে, এই শেয়ারটা কিবা একটা হয়ে গেছে, তাহলে কমপ্লেন কোন জায়গায় করবেন? সেবির কাছে। তো থানায় গিয়ে না, যে থানায় গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবো না, সবের প্রথমে কিন্তু সেবির কাছে। তো সেবি চালে ঝাড়ে সবকিছু দেখে সন্তুষ্টজনক কাজ করার পর যদি আপনি সন্তুষ্ট হন সেবির কাজে, না ঠিকঠাক ভাবে আপনাকে যেটা নাকি প্রাপ্য আপনি সেটা দিয়েছেন সেবি, তাহলে তো ঠিক আছে। আর যদি না দেন সেবি, তাহলে সেবির উপরে আরেকটা কমিটি আছে বা গভর্নমেন্ট বডি আছে, যেটাকে নাকি সেট বলা হয়। সেই জায়গা তো আপনি আপিল করতে পারবেন, আর সেটা কিন্তু দেখবে পুরা বিষয়টা। সেই জায়গা থেকেও যদি আপিল না পান, তাহলে আমরা দেশের অনেক কিছু নিয়ম নীতি আছে পুলিশ স্টেশনে, সেই জায়গা গিয়ে হেরে আপিল করতে পারেন। তো সেই জায়গা যাওয়া লাগবে না, কারণ এর আগেই সেবি সলভ করে দিবে। ঠিক আছে, একটা মানুষের সঙ্গে যদি কিবা একটা প্রবলেম হয়, সেবি সব কিছু বিস্তারিত ভাবে নিয়ম নীতি বানায় রাখছে, যে প্রবলেমটা কোন জায়গা থেকে আসছে, সেই জায়গা থেকে কিন্তু সলভ হয়ে যাবে। যদি ব্রোকারের প্রবলেম হয়, তাহলে ব্রোকারের কাছে কমপ্লেন করেন, ব্রোকারেই কিন্তু সলভ করে দিবে। আর যদি না করে, সময় মতো আপনার প্রবলেমটা সলভ না করে, তার জন্য কিন্তু সেবি বেলেগ ভাবে পানিশমেন্টে রেখে রাখছে। কারণ তোমার কাস্টমার, তুমি ব্রোকার, এই কাস্টমারের থেকে তুমি কামাচ্ছ, কাস্টমারের ট্রেডিং করলে, কিনা বেচা করলে স্টক, সেই জায়গা থেকে একটা ফিস যায় ব্রোকারের কাছে, মানে ব্রোকারের সেই ফিসটা কামাই। তো যদি ব্রোকারের অ্যাপের মধ্যে কিবা প্রবলেম হচ্ছে, বা আমরা টাকা পয়সা শেয়ার ফেসে গেছে, তাহলে সবার প্রথমে ব্রোকারকে আমরা ইনফর্ম করব। যদি ইনফর্মের সঙ্গে সঙ্গে সে যদি সেটাকে সলভ না করে, তার জন্য একটা পানিশমেন্ট রেখে রাখছে সেবি, যে তোমার কাস্টমারের প্রবলেম হচ্ছে, কমপ্লেন করছে, তুমি সময় মতো কেন সেটাকে সলভ করলে না, সেই জন্য কিন্তু পানিশমেন্ট আছে। তো ডর ভয়ের কোনো কথা নাই। যারা নাকি শেয়ার মার্কেটে বুঝেন না, শেয়ার মার্কেটের এবিসি কিছুই বুঝেন না, তাদের জন্য হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড অনেকগুলা কোম্পানি থেকে আমরা নিতাম পারি, বা অনেকগুলা ব্যাংকের থেকেও নিতাম পারি। সেই ব্যাংকগুলা বা সেই কোম্পানিগুলা সেবির কাছে নিজের ফুল প্রুফ জমা দিয়ে অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা করার পর সেবি সেই ব্যাংকগুলাকে বা সেই কোম্পানিগুলাকে পারমিশন দিয়েছে যে মিউচুয়াল ফান্ডের বিজনেসের জন্য। আর সেই ব্যাংকেরই হোক বা কোম্পানিরই হোক, আমরা সেই মিউচুয়াল ফান্ড গুলোতে ইনভেস্ট করলে কি হয়, সবগুলা ফান্ডের মাঝে একটা বা দুইটা তিনটা ফান্ড ম্যানেজার থাকে। তো সেই ফান্ড ম্যানেজার গুলা এই আপনার টাকাটাকে, বা আপনার মতন আরো হাজার হাজার লাখ লাখ মানুষের লাখ লাখ করোড় করোড় টাকা যারা নাকি ইনভেস্ট করে প্রতি মাসে এই ফান্ডেতে, সেই টাকাগুলাকে শেয়ার মার্কেটে লাগায়। কোন কোন জায়গায় লাগাবে সবগুলা তাদের উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন তার অ্যাপ্লিকেশনের মাঝে। সব ব্রোকারেরই একটা অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনে
মাধ্যমে সবকিছু দেখতে পারবেন যে আপনার টাকাটা কোন জায়গায় ইনভেস্ট হচ্ছে, কত টাকা প্রফিট হচ্ছে বা লোকসান হচ্ছে, সবকিছু দেখতে পারবেন যে কোন কোন কোম্পানির শেয়ার কিনছে ফান্ড ম্যানেজারে, কোন সময় কিনছে, কোন সময় বেচছে, এ টু জেড দেখতে পারবেন। তো এটাই ডাইরেক্ট স্টক মার্কেটে যদি ইনভেস্ট না করতে পারেন, তাহলে এটা হলো একটা সুন্দর মাধ্যম, এসআইপির মাধ্যমে বাকি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা যদি ইনভেস্ট করি। আর এই জায়গায় যদি সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিটা পালিয়ে যায় বা কি ধ্বংস হয়ে যায় বা কিবা ধরে নেন আগুন লেগে গেছে সেই মিউচুয়াল ফান্ডের হেড কোয়ার্টারে, ধরে নেন সবগুলা ল্যাপটপ কম্পিউটার সব ডিটেলস জ্বলে পুড়ে ছারখার, তারপরও কিন্তু আপনার টাকা একটিও কিন্তু ক্ষতি হবে না, কারণ সেই মিউচুয়াল ফান্ড কোম্পানিতে কিন্তু আপনার টাকাটা থাকে না, আপনার টাকাটা থাকে আরেকটা জায়গায়, ঠিক আছে, মানে ডিম্যাট অ্যাকাউন্টে। তো সেই ডিম্যাট অ্যাকাউন্ট আরেকটা কোম্পানির কাছে থাকে। ডিম্যাট অ্যাকাউন্টের বিষয়ে অলরেডি আমি আলোচনা করে রাখছি, আর পরবর্তী আরো নতুন ভিডিওতে আলোচনা করব, তো সেই বিষয়ে যাব না কারণ অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। তো আশা করছি বুঝছেন মিউচুয়াল ফান্ড মানে কি আর মিউচুয়াল ফান্ড কি হিসাবে কাজ করে। দেখুন, একটা মিউচুয়াল ফান্ড যে কোনো ব্যাংকেরই হোক বা যে কোনো কোম্পানিরই হোক, যদি সেই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতেছেন, প্রতি মাসে 500 হোক বা 1000 হোক বা 1 লাখই হোক প্রতি মাসে ইনভেস্ট করতেছেন, তাহলে তাদের একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমার এই ফান্ডে যতগুলা মানুষ ইনভেস্ট করতেছে, তো এরকম আরো অনেক ফান্ড আছে, অনেকগুলা ব্যাংকের বা অনেকগুলা কোম্পানির, সবগুলা ফান্ডের থেকে কিন্তু আমার ফান্ডের বেশি প্রফিট আসতে লাগবে, যে আমি যে জায়গা থেকে ইনভেস্ট করব সেই জায়গাতে লাভটা কিন্তু বেশি আসতে লাগবে, এরকম একটা প্রেসার থাকে তাদের। কারণ ধরে নেন যে কোনো কোম্পানিরই হোক বা ব্যাংকেরই হোক, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন, মানে কি আমরা স্টক মার্কেটে যে 50টা বড় বড় কোম্পানি আছে সবের থেকে, সেই কোম্পানি গুলাতে খালি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো। তো এরকম আরো অন্যান্য অনেক কোম্পানির বা অনেক ব্যাংকের এরকম ফান্ড আছে। তো সেই ফান্ড গুলা যদি বেশি রিটার্ন দেয় বা সময়ে সময়ে প্রফিটটা বেশি দেয়, আর এই আপনি ইনভেস্ট করা ফান্ডটাই কম দিতেছে, তাহলে একটা সময় পরে কি করবেন, আপনি এই ফান্ডের থেকে সবগুলা টাকা নিয়ে অন্য ফান্ডে লাগিয়ে দিবেন, অন্য ব্যাংকের বা অন্য কোম্পানির, এটাই তো করবেন না। তো সেই ক্ষেত্রে গিয়ে দেখবেন কি এই ফান্ডের নাম খারাপ হয়ে যাবে, আর এই ফান্ডের কি হবে, সময়ের সঙ্গে সঙ্গে যখন নাকি সব মানুষ এই ফান্ডের থেকে মুভ হয়ে ব্ল্যাক ফান্ডে যাবে, অন্য কোম্পানি বা অন্য ব্যাংকের, তাহলে এই ফান্ডের কি হবে, কামাইটা কিন্তু কমে যাবে। কারণ বেশি মানুষে যদি ইনভেস্ট করে ফান্ডে, তাহলে সেই ফান্ডে কি হবে, টাকাটা বেশি আসবে, আর সেই টাকার থেকে ফিসটাও কিন্তু এই মিউচুয়াল ফান্ডে বেশি পাবে। আর যদি মানুষে ইনভেস্ট নাই করে এই ফান্ডে, তাহলে ফিসটাও কম হবে, কামাইটাও কম হবে মিউচুয়াল ফান্ডের। তো সেই জন্য তাদের উপরেও কিন্তু একটা প্রেসার থাকে যে যেই মানুষগুলা নাকি এই ফান্ডে ইনভেস্ট করতেছে, সেই টাকাগুলোর উপরে ভালো পরিমাণে একটা কিন্তু যাতে লাভ আসে সেরকম একটা প্রেসার থাকে। তো টেনশনের কোনো কথা নাই। আর পরবর্তী আরো অন্যান্য ভিডিওতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের সেফটি নিয়ে আর মিউচুয়াল ফান্ডের রিস্ক নিয়ে। মিউচুয়াল ফান্ডের রিস্কের বিষয়ে অল্প বলে দিই আমি। আপনি ইনভেস্ট করা টাকাটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ম্যানেজারে একটা কোম্পানিতে কিনুক দিনও ইনভেস্ট করে না, অনেকগুলা কোম্পানিতে অল্প 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 করে কিন্তু ইনভেস্ট করে, যেটাকে নাকি আমরা বলি ডাইভার্সিফাইড করে, মানে অনেকগুলা কোম্পানিতে ইনভেস্ট করে। আর যদি কিছু একটা কোম্পানি যদি লোকসানের দিকে যায়, নিচের দিকে, বাকি কিছু একটা উপরে যায়, এভারেজ গিয়ে একটা সুন্দর প্রফিট আছে সময়ের সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো এই মিউচুয়াল ফান্ডে কি হিসাবে আপনি রিটায়ারমেন্ট প্ল্যান করবেন, পরবর্তী ভিডিও আমি আলোচনা করব সুন্দরভাবে, যাতে কম সময়ে কম বয়সে কি হিসাবে রিটায়ারমেন্ট নিতে পারবেন, মানে কাজ না করলেও এই মিউচুয়াল ফান্ডের থেকে প্রতি মাসে কি হিসাবে পেনশন একটা আপনি নিতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত ভাবে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর আশা করছি ভিডিওটা ভালো লাগছে, অনেক কিছু শিখছেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে। ধন্যবাদ।